এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি, এককালীন অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব চক্রবৃদ্ধি সুদে। আর বছরের সুদটা কি হবে, বার্ষিক চক্রবৃদ্ধি, মানে বছরের সুদ একবারই গণনা করা হবে। সেক্ষেত্রে ফর্মুলা হলো এরকম, যে ফিউচার ভ্যালু বের করবে কি হবে, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i⁴n। এখন প্রশ্ন হলো, দেখেন আমাদের এই ফর্মুলাটা কেন এরকম হলো সেটা কি আমরা বুঝি, মানে কোনো লজিক আছে কি না কিছু জানতে তো হবে, আমার এটা কেন এরকম হইলো জানতে হবে না। তো এবার যদি আমরা খেয়াল করি একটা প্রশ্ন, আমরা যদি উদাহরণস্বরূপ লিখি যে মাইশান 10,000 টাকা 5 বছরের জন্য ঢাকা ব্যাংকে 10% সুদে জমা করলে ভবিষ্যৎ মূল্য আচ্ছা খেয়াল করো। এখন আমরা এখানে আমরা বললাম কি, এখানে আমাদের ফর্মুলার প্রথম মেইন যে কনসেপ্টটা বোঝা লাগবে সেটা হলো কি চক্রবৃদ্ধি সুদ। তারপরে আমরা ভবিষ্যৎ মূল্যতে আসতেছি। প্রথমে দেখো এখানে প্রশ্ন কি বলছে আমাদের, মাইশান 10,000 টাকা 5 বছরের জন্য কত টাকা, 10,000 টাকা 5 বছরের জন্য ঢাকা ব্যাংকে কত পার্সেন্ট সুদে, 10% সুদে জমা করলে ভবিষ্যৎ মূল্য কত হবে। তার মানে এই যে 10% সুদ, এখানে আমাদের স্পেসিফিক বলা নেই সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ। তো আমরা পূর্বের লেকচারে বলছিলাম যে সরল সুদ উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে কি সেটা কি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এখন আসো আমাদের এই ফর্মুলা বোঝার জন্য প্রথমে চক্রবৃদ্ধি সুদ জিনিসটাকে সেটা বুঝতে হবে। চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা কি বুঝি, চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা কি বুঝি, চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা বুঝি কি, যে আমাদের সুদের উপরে আমরা কি পাবো, আবার সুদ পাবো, মানে কি আসল টাকার উপরে সুদ পাবো, তার পরবর্তী বছরে এই সুদ আসলের উপরে আবার সুদ পাবো, পরবর্তী বছরে টোটাল সুদ আসলের উপরে আবার সুদ পাবো, এভাবে করে গণনা করা হয়। তার মানে কি বুঝলাম, যে সুদ সুদাসলের উপর প্রদান বা প্রাপ্তি হয়ে থাকে তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে এখন যদি আমরা খেয়াল করি যে সুদাসলের উপর, তার মানে কি আমাদের যে টাকাটা সুদাসল হবে তার উপরে আবার সুদ পাবো, সেটারে বলা হবে কি চক্রবৃদ্ধি সুদ। এটা বোঝার জন্য আমরা এই উদাহরণটাকে ব্যবহার করব। দেখেন আমরা টাইমলাইন যদি আঁকি, 5 বছরের জন্য একটা টাইমলাইন আঁকলাম আমরা এখানে। তো আমরা বলছিলাম যে 0 ইয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমরা 0 ইয়ার কি প্রেজেন্ট ভ্যালু, আর এখানে 5 বছর হবে কি আমাদের ফিউচার ভ্যালু। আর এখানে আমরা লিখব ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 আর ইয়ার 5। তাহলে এবার যদি আমরা খেয়াল করি আমরা টাকাটা কখন জমা দিছি, প্রেজেন্টে। তাহলে প্রেজেন্টে যখন জমা দিছি কত টাকা জমা দিছি আমরা এখানে, 10,000 টাকা। কত টাকা, এখন আমাকে বলা হয়েছে প্রতি বছর আমি কত করে ইন্টারেস্ট পাবো, 10%। তো দেখো আমি যদি 0 ইয়ার থেকে 1 বছর পর্যন্ত আমি কমপ্লিট করি, এই টাকাটা ব্যাংকে জমা থাকে, তাহলে আমি এই 10,000 টাকার উপরে আমি কি পাবো, ইন্টারেস্ট পাবো না। তাহলে 10,000 টাকার উপর ইন্টারেস্ট পাবো কত পার্সেন্ট, আমি 10%। কত পার্সেন্ট, 10% পাবো। এখন এই 10% যদি আমি পাই তাহলে এভাবে লিখতে পারি আমি যে 10,000 ইন্টু 10% লিখতে পারি। তার মানে 10,000 টাকার উপরে আমি সুদ পাবো। তাহলে কত হলো, এখানে 10,000 টাকা প্লাস 1,000 টাকা, তাহলে কত হলো ফার্স্ট ইয়ারে আমার টাকা। তাহলে ফার্স্ট ইয়ারে এন্ডে কত টাকা আসতেছে আমাদের, 11,000 টাকা। এখন এই ফার্স্ট ইয়ার এন্ড 11,000 টাকা, তাহলে এখান থেকে যদি আমি সেকেন্ড ইয়ারে আসি তাহলে আমি এই 11,000 টাকার উপরে আবার সুদ আসল পাবো। দ্যাট মিনস আমি এই 11,000 টাকা লিখবো, তার সাথে আমি 11,000 ইন্টু
10%। তাহলে এই সুদ পাবো। তাহলে আমি এভাবে যদি লিখি 11,000 টাকা প্লাস এখানে কত হবে 1100, তাহলে কত আসে যোগ করলে 12,000, 12,000 কত আসে 12,100। তার মানে দেখো এখানে আমরা কি করতেছি, আসল টাকার সাথে সুদ গুণ করলাম, তাহলে আমাদের রেজাল্ট আসলো সেই সুদ আসলের উপর পরের বছর আমি আবার কি করলাম, সুদ পাইলাম না। হ্যাঁ, এখন দেখ এভাবে করে আমাদের ইয়ার 5 পর্যন্ত আমরা যাব। ঠিক আছে, এইবার চিন্তা করো যে আমি বারবার যদি আমরা চিন্তা করি ফর্মুলাটা বারবার যদি এই যে যোগ করে করি অনেক সময় লাগে না আমাদের। এখন চিন্তা করো যে আমি এই মানটাকে যদি এই যে ভেরিয়েবলটাকে যদি এভাবে চিন্তা করি না করে যদি আমি আর একটু সহজভাবে চিন্তা করতে চাই, এখানে এই টাকাটা যদি আমি কোনো একটা কমন টাকা ধরে নেই তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায়। ফর্মুলা যাবেন, এই যে ফর্মুলায় যে আমাদের এই 1 আসলো, এই 1 এর রিজনটা তখন আমরা খুঁজে পাবো। যেমন এখানে যদি আমরা করতে থাকি, যেমন 12,000 টাকা থার্ড ইয়ারে যদি আমরা এই 12,000 টাকার উপরে আবার ইন্টারেস্ট ধরি, 12,000 প্লাস 12,000 ইন্টু 10%, তাহলে দেখো এখানে 12,000 প্লাস 1200, তাহলে কত আসে 13,000, এখানে 12,100 সরি, তাহলে 12,100, তাহলে এখানে আমাদের কত আসে 1210, তাহলে কত আসে 13,000, 13,000 কত আসে 13,310। তাহলে এইভাবে করলে আমার টাকাগুলো চেঞ্জ হয়ে থাকে। এখন যদি আমি চিন্তা করি যে এই ফর্মুলাটা আসলে তো যদি আমরা এভাবে খাতায় লিখতে চাই অনেক সময় লাগে, তাহলে তখন আমাদের ফর্মুলার অ্যাপ্লাইয়ের প্রয়োজন নেই। এখন এই যে ফর্মুলাটা বলছিলাম কি যে বড় একটা কাজের সংক্ষিপ্ত করে নিয়ে আসা, কি করে নিয়ে আসাম, সংক্ষিপ্ত করে নিয়ে আসা। তো সংক্ষিপ্ত করে নিয়ে আসাকে বুঝি আমরা। তাহলে এখন এই যে প্রেজেন্ট ভ্যালু, দেখো এখানে প্রেজেন্ট ভ্যালু কত আছে 10,000 টাকা। এখন প্রতি বছরে 10,000 টাকার উপরে না কি হইতেছে, সুদ আসলের উপরে হইতেছে। তাহলে এখন যদি আমরা চিন্তা করি এই যে এই ভ্যালুটার উপরে প্রতি বছর সুদ দিতেছে না, তো এই ভ্যালুটাকে যদি আমরা 1 ধরে নিই, কি ধরে নিই, এখন 1 ধরবো কেন সেটার পিছনে আরেকটা রিজন বুঝো। ধরো এই প্রতি বছর তো 10% কি কনস্ট্যান্ট না। এখন দেখো 5 বছর যদি আমি 10% করে পাই, যদি এভাবে চিন্তা করি যে 0.10 করে আমি কত বছর পাবো, ধরো এখানে লিখি 10% করে, এই 10%কে আমরা 0.10 আকারে লিখি, ঠিক না। যদি ভেঙে নিই, এই যে পার্সেন্টেজ যদি ভেঙে নেই তাহলে কি আমরা এভাবে লিখতে পারি, তাহলে 0.10 এভাবে করে কত বছর আসবে। এখন দেখো এটাকে যদি আমরা সূচকে চিন্তা করি, কিসে চিন্তা করি, সূচক মানে প্রতি এই বেস কি সব কটা সেম না, তাহলে সূচকে যদি আমরা কনসেপ্ট অ্যাপ্লাই করি তাহলে এখানে বেসমেন্ট কত আছে আমাদের 10। এখন এই 10 কতবার আছে, 5 বার আছে। এর পাওয়ার আমরা যদি 5 করি, দেখবা ক্যালকুলেটরে আমাদের অ্যাকচুয়াল একটা মান খুঁজে পাই না। এজন্য আমরা এটাকে পজিটিভ ফিগারে আনার জন্য, মানে এই মানটাকে অ্যাকচুয়াল মানে রূপান্তর করার জন্য, এই দেখো আমরা যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে গুণ এবং ভাগ করতে পারি 1 দিয়ে, যে কোনো সংখ্যাকে চাইলে। এখন যদি আমি এই কনসেপ্টটা এইটার পরিবর্তে যদি আমি 1 নিয়ে আসি, কি নিয়ে আসি 1, মানে 1 টাকার উপরে আমি পার্সেন্টেজ চিন্তা করব। 1 টাকার উপরে পার্সেন্টেজ চিন্তা করলে 10,000 হোক, 10 লাখ হোক আর 1 কোটি হোক, যাই হোক এই ভ্যালুটাকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তার মানে যদি আমি 1 টাকার 5 বছর পরের মূল্য বের করতে পারি, তাহলে 10,000 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল। সিম্পল কনসেপ্ট যে আমি এত বড় কাজটা আমার তখন করা লাগবে না। তখন কি করতে পারবো, আমি 1 টাকার 10% সুদে 5 বছরে কত হবে সেটা যদি গুণ করতে হয়ে যায়। তাহলে দেখো খেয়াল করে কি হইতেছে, আমাদের এই 1 টাকার সাথে আমরা কি করবো, প্লাস করবো কাকে। তার মানে আমি যদি আজকে 1 টাকা ইনভেস্ট করি 10% ইন্টারেস্ট পাবো, এই সুদ আসলে এবার প্রতি বছর পেয়ে থাকবো আমি। তার মানে বেসমেন্ট এরই থাকবে, কত বছর পর্যন্ত পাবো, 5 বছর। তাহলে 1 টাকার 5 বছরের ভ্যালু বেরোলো না, বেরোলো। তাহলে এখন এই যে কনসেপ্টটা আমরা এখানে পাইলাম যে 1 টাকার সুদ দিয়ে যদি আমি যোগ করি তাহলে 1 টাকা সুদ আসল পেলাম, একে আমি কত বছর পর্যন্ত পাবো, 5 বছর। মানে মাল্টিপ্লাই কেন করলাম, কারণ এই যে বারবার আমি পাইতেছি। এখন ওই কনসেপ্টটা যদি আমি এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করে দেখাই, তাহলে দেখো সহজে তুমি ফর্মুলাটা পেয়ে যাবা। তাহলে এখন যদি আমি এভাবে চিন্তা করি যে আমি প্রথম বছর কত টাকা রাখছি, এখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে 10,000 টাকা এর উপরে আমি সুদ পাবো 10%। তাহলে এই 10,000 টাকাকে আমি 1 টাকা যদি চিন্তা করি, 1 টাকা 1 বছর পরে সুদ আসলে কত হবে সেটা যদি বের করতে পারি, 0.10 টু এতটুকু আমি সুদ পাবো প্রথম বছর। তাহলে এখানে কি সুদ আসলে আসছে না আসে নাই, আসছে। যাই আসলে এটা ভ্যালু তো আসবে, আসুক সমস্যা নেই। তারপরে দেখো এই যে টাকাটা আমরা পেলাম, এটা মান তো আমি বের করিনি, দরকার ওটাই বের করার। তাহলে এই টাকার উপরে সুদ আসল পাবো, মানে এই সুদ
এই যে সুদের টাকা এবং আসল টাকা যোগ করে যে টাকা হবে সেটাকে সুদ আসল পাবো। তার মানে এই পুরো মানটা আবার লিখলাম। তাহলে আমার প্রথম বছরে সুদ আসলের পরিমাণ আমরা পেয়ে গেলাম। দেখো এটা কি প্রথম বছরের মানটা। এখন বলছি কি এই টাকার উপরে সুদ পাবো আবার, তাহলে আমি সুদ তো এতটুকু 10% পাবো নাকি। তাহলে আমি এভাবে লিখতে পারি না 1 + 0.10, পাই না পারি। তাহলে এই দেখো এটা হলো প্রথম বছরের সুদ আসলের পরিমাণ, আর এটা দ্বিতীয়, এই পুরোটা করলে দ্বিতীয় হবে, মানে এই এতটুকু যদি আমি করি এটা হলো প্রথম বছরের সুদ আসল। এর সাথে যখন আমি এই বছরের সুদটা গুণ করবো, এই বছর রানিং বছর, তাহলে কয় বছরের সুদ পাইলাম, প্রথম বছর আর দ্বিতীয় বছর, তাহলে দ্বিতীয় বছরের সুদ আসল। বুঝতে পারছি, আমি দ্বিতীয় বছর পরে আমার সুদ আসলের পরিমাণ পেয়ে গেলাম। এখন দেখো এই টাকাটা যদি আমি থার্ড ইয়ার নিয়ে যাই, মানে এই সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, তাহলে থার্ড ইয়ারে কি আমি আর একটা সুদ পাবো। এখন এই দ্বিতীয় বছর সুদ আসলের উপরে তো সুদ পাবো। তাহলে এই পুরা মানটা যদি আমি আবার লিখি, ধরো এই পুরা মানটা যদি একটু নিচে করে লিখি, এই পুরা মানটা যদি আমি লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, 10,000 টাকা ইন্টু প্রথম বছরের সুদ আসল ইন্টু দ্বিতীয় বছরের সুদ আসল বের করলো। তাহলে এতটুকু করলে কি হলো, আমাদের 2 বছর সুদ আসল। এখন এর তৃতীয় বছর আসছি না, আমরা থার্ড ইয়ার আসছি, আর এটা ছিল কি সেকেন্ড ইয়ারের টাকা। এখন থার্ড ইয়ারে দেখো আমার কিন্তু 2 বছরের সুদ আসলের পরিমাণ এতটুকু আইসা পড়ছেন। তাহলে আমি আবার গুণ করব কি থার্ড ইয়ারের সুদ আসলের জন্য 1 + 0.10। বুঝতে পারলাম, বুঝিনি। তাহলে এই 1 টাকার 3 বছর সুদ আসল বের হলো, আর এই আমি 10,000 গুণ করে দিই, তাহলে 3 বছর পরে ভ্যালু বের হয়ে গেল। আচ্ছা, তো চতুর্থ বছর যখন আমি আসবো, তাহলে এই 3 বছরের ভ্যালু কি করব, আমি সুদ আসল সহকারে চতুর্থ বছর পাবো। তাহলে এখন যদি এভাবে লিখি আমি চতুর্থ বছরে আইসা যে 10,000 টাকা ইন্টু আমার প্রথম বছরের সুদের পরিমাণ ইন্টু দ্বিতীয় বছর ইন্টু তৃতীয় বছর, তাহলে এখানে এতটুকু যদি করি তাহলে 3 বছরের সুদ আসল পেয়ে যাই। তো চতুর্থ বছর সুদ পাবো না পাবো। তাহলে ইন্টু আমি কি করতে পারি, আবার লিখতে পারি না 1 + 0.10, পারি। এবার দেখো যখন আমি ফিফথ ইয়ারে আসবো তখন এই পুরা টাকার উপরে আমি আরেকটা বছর সুদ পাবো। তাহলে আমি যদি পঞ্চম বছরের টাকা লিখি সুদ আসলের পরিমাণ, তাহলে কি লিখবো, 10,000 টাকা ইন্টু প্রথম বছরে যেই টাকা পেয়েছিলাম তার টাকা লিখবো, তারপরে মানে 4 বছরে যেটা পেয়েছিলাম সেটা লিখবো আবার। দেখো এতটুকু লিখলে আমি কি এই 4 বছরের সুদ আসল পেলাম। এখন পঞ্চম বছর সুদ পাবো না পাবো। তাহলে পঞ্চম বছরের সুদ পাই, তাহলে গুণ 1 + 0.10। তাহলে এতটুকু যদি আমরা করি তাহলে কি আমি 5 বছর সুদ আসলের পরিমাণ পেয়ে যাই নাকি পাই না, পাই। এখন চিন্তা করো এখানে 10,000 টাকা আমাদের কনস্ট্যান্ট নাকি, তাহলে এই 10,000 টাকা কি ভ্যালু ছিল আমাদের, চিন্তা করো তো। এই 10,000 টাকা ছিল আমাদের প্রেজেন্ট ভ্যালু, আর এর সাথে সবার কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে গুণ করলাম। এখন এই যে 1টা নিছিলাম, এই 1টা কি বলছিলাম 1 টাকার সুদ, মানে আমি এখানে 1 টাকাকে কাউন্ট করছি। এখন 1 টাকা যদি আমি 5 বছর, তাহলে 1 টাকা কয় বছর সুদ আসল পাইছি আমি, 5 বছর। তাহলে এখন দেখো এই যে ভ্যালুটা প্রত্যেক জায়গায় কি সেম না, বেসমেন্ট। তাহলে বেস যদি সেম হয় তাহলে বেসটা লিখতে পারি এইটা কি আমার 1 টাকা, এটা কাকে রিপ্রেজেন্ট করে 1 টাকাকে। আর এই 10% এটা কি আমার ছিল, কি ছিল, আই ছিল। এখন দেখো এইটা কত বছর পর্যন্ত ছিল, 1 2 3 4 5, এই 5 হলো কি আমার বছর না, বছরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। এই যে এই কারণে আমাদের এই ফর্মুলাটা কি হয়েছে, এরকম হয়েছে। না বুঝলে বলি, বুঝতে পারছি। তার মানে এই অঙ্কে আমাদের এই যে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা কি ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। আর এই 5 বছর কি আমাদের এন এর মান, আর এই 10% হলো কি আমাদের আই এর মান। বুঝতে পারছি না, বুঝি নাই। তাহলে এই কারণে আমাদের ফর্মুলাটা একটাই অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সময় ফর্মুলাটা এরকম হয়। এর পিছনে লজিকটা কি বুঝতে পারছি না, বুঝি নাই। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো, যে টপিকটা নিয়ে, সেটা হলো কি একাই অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি সুদে বছরের সুদ কি করা হবে, একাধিকবার গণনা। এর আগের অঙ্কে আমরা কি শিখছিলাম, সুদ বছরে একবার ছিল, এবার কি হবে একাধিকবার, মানে কি 1 বছরে একাধিকবার সুদ গণনা করব। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এরকম দেওয়া আছে আমাদের। এখন প্রশ্ন হলো আমরা একটু শিখতেছিলাম যে এই ফর্মুলাগুলো কেন এরকম হয়।
তাহলে কেন এরকম হয় সেটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে বুঝলে আমাদের জন্য কি হবে, সহজ হবে। তাহলে এখন একটা উদাহরণ লিখি আমরা। উদাহরণ, জনাব সাগর 5,000 টাকা সিটি, আচ্ছা 5,000 টাকা 10% সুদে সিটি ব্যাংকে জমা, সিটি ব্যাংকে 4 বছরের জন্য জমা করল, বছরে ত্রৈমাসিক সুদ গণনা করা হলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তো দেখো এখানে একটা আমরা উদাহরণ লিখলাম, কি লিখলাম, যে জনাব সাগর 5,000 টাকা 10% সুদে সিটি ব্যাংকে 4 বছরের জন্য জমা করলো, ত্রৈমাসিক সুদ গণনা করলে। তার মানে কি, সিটি ব্যাংক যদি এই টাকার উপরে ত্রৈমাসিক সুদ মানে 3 মাস পর পর সুদ দেয়, তাহলে ভবিষ্যৎ মূল্য কত হবে। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত এই যে চক্রবৃদ্ধির যে কনসেপ্টটা, হ্যাঁ চক্রবৃদ্ধির যে কনসেপ্ট, যে এই যে এমটা, এই এম নিয়ে আমরা এর আগে আলোচনা করিনি। এখন এম এর কনসেপ্টটা বুঝো, এম কেন এই আই এর নিচে ভাগ হলো এবং এন এর সাথে গুণ হলো, এটা লজিকটাকে বুঝো, তারপরে আমরা এই কনসেপ্টে আসবো। তাহলে এখন যদি আমরা চিন্তা করি, বুঝো 3 মাস পর পর সুদ পাবে, ঠিক না। তাহলে এখন যদি আমি চিন্তা করি এরকম, যে আমি সুদ বছরে কত পার্সেন্ট পাওয়ার কথা বলছি, এখানে আমাকে 10%। এখন ব্যাংক তোমাকে এই 10% সুদে দিবে, কিন্তু সুদটাকে 3 মাস 3টা ভাগ মানে 3 মাস পর পর দেবে, তাহলে কয়বার পাবো, বছরে 4 বার। তার মানে এই 10% সুদটাকে ব্যাংক কি করলো, 4টা আলাদা আলাদা পোর্শনে ভাগ করে দিল। তার মানে প্রতি পোর্শনে ইকুয়াল 2.5% করে টাকা পাবা তুমি। এখন প্রশ্ন জাগতে পারে যে আমি যদি 10% সুদই পাই, তাহলে চক্রবৃদ্ধি করার দরকারটা কি। এখানে দরকারটা আছে হলো এই কারণে, চক্রবৃদ্ধি যখন সুদ আমরা গণনা করি, এই যে প্রথম 3 মাসে আমার যে 2.5% ইন্টারেস্ট আমি পাইছি, এই ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট পাবো 2.5%। দ্যাট মিনস এখানে কম্পাউন্ডিংয়ের কারণে এই 10%-এর মানটা কী হয়ে যায়, পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা আমরা শিখবো কোথায়, EIR নির্ণয় করার সময়, যে এই যে 10%টা পরিবর্তনে কত পার্সেন্টে আসে। তার মানে এই 10%টা আসলে ইকুয়াল, এই যে 10% দিবে, কিন্তু এটার EIR বের করলে যদি আমরা প্রকৃত সুদের হার বের করি তখন বেশি পাই। কি পাই, বেশি। কেন বেশি পাই, কারণ এই 2.5% যদি আমি চিন্তা করি, তো 3 মাস পর এটার উপর সুদ পাইছি। এখন এই 3 মাস পর সুদ এবং আসল টাকা যোগ করে পরবর্তী মাসে কি পাবো, 3 মাস পর সুদ পাবো। তারপরে এই 2টার উপরে আবার এখানে সুদ পাবো, তারপরে 3টার উপর মিলে আবার এখানে সুদ পাবো। তার মানে কি, 1 বছরের সুদের EIR এর মানটা তখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই কারণে এই সুদ, এই যে দেখেন, এই কারণে কি হলো আমাদের, যে টাকার পরিমাণটা চেঞ্জ হয়। এই কারণে আসলে অ্যাকচুয়ালি কি চক্রবৃদ্ধি আমাদের মাথায় নেওয়ার বিষয়। তো এখন চক্রবৃদ্ধির এই যে এম এর, আই এর নিচে এম ভাগ হলো কেন, বুঝতে পারছি। কারণ এই 10টাকে আমি, এই 10%টাকে আমি কি করব, 3 মাস পর পর মানে 4টা ভাগে ভাগ করব। এর জন্য এখানে কি করি, আমরা 4 দিয়ে ভাগ করছি। কথা বুঝতে পারছি। তার মানে এই পার্সেন্টেজ আমরা লিখি না, লেখার সময় কি লিখি, ভাঙে লিখি, মানে পার্সেন্টেজকে ভেঙে লিখি। তাহলে কি 10.10কে আমরা 4 দিয়ে ভাগ করছি। বুঝতে পারছি না, বুঝিনি। এবার খেয়াল করো, তাহলে এই যে আমাদের এই এম এর সাথে, এই যে এন এর সাথে এম কি হয়েছে, গুণ হয়েছে না। এখন খেয়াল করে দেখো তো, এম এর সাথে এন কেন গুণ হইল। দেখো এখানে 1 2 3 4, তাহলে এই 4টা সুদ আমি কয় বছরে পাইতেছি, 1 বছর। তার মানে যদি আমার 1 বছরের অঙ্ক হইতো, তাহলে কয়বার সুদ পাবো আমি, 4 বার। তাহলে এখানে এন যদি 1 লিখি, তাহলে কি 4 বার সুদ পাইতেছি আমি, পাইতেছি না, পাইতেছি। তাহলে এখানে আমার কি করতে হবে, যেহেতু আমার এটা এক্সেলারেট করতে হবে, সংখ্যা মানে বছরের সুদের সংখ্যা কি করতেছে, বাড়াইতেছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, বছরের সংখ্যা, এইখানে বছরের যে সুদের সংখ্যা সেটা আমাদের কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে এবার চিন্তা করে দেখি,
যে এই কারণে আমরা কি করব, এই n এর সাথে mটা কি করছি আমরা গুণ করি। তাহলে দেখো 1 2 3 4, তাহলে এখন 4টা করে সুদ পাবো প্রতি বছর। আমি কয় বছর পাবো আমি, তার মানে প্রতি বছর আমি 4 বার সুদ পাবো, এবং 4 বার কত বছর পর্যন্ত পাবো, 4 বছর। তাহলে 4 বছর ইন্টু 4, তাহলে কতবার সুদ পেতেছি আমি, 16 বার। কনসেপ্টটাকে বুঝতে পারলাম। তাহলে এই কারণে আই এর নিচে এম দিয়ে ভাগ করছি এবং এন এর সাথে এম গুণ করছি। লজিকটা ক্লিয়ার না, বুঝে নেই? এইবার আমরা গত ক্লাসে আমরা কি বুঝেছি যে এই প্রেজেন্ট ভ্যালুর এই ফর্মুলাটা কিভাবে হয়। এখন আমাদের তো নতুন কি ছিল এই অঙ্কের, শুধু এমটা নতুন ছিল। তাহলে এম এর কনসেপ্টটা বুঝতে পারলাম, এম এর আই এর নিচে কেন এম হয় এবং এন এর সাথে এম কেন গুণ হয়। লজিক বুঝতে পারছি নাকি মুখস্থ করা লাগলো? তো এই কারণে আমাদের ফর্মুলাটা এরকম হবে। এখন যদি আমরা এটা সমাধান করে ফেলি, এতটুকু তো বুঝছো, তাহলে আমি মুছে সমাধানটা করে দিই। দেখো যদি সমাধানটা আমি করতে চাই তাহলে খেয়াল করো, সমাধান তাহলে আমরা প্রথমে লিখবো এখানে দেখো আমাদের বর্তমান মূল্য কত আছে, এখানে এই যে এইটা হলো কি আমাদের প্রেজেন্ট ভ্যালু 5000 টাকা, 10% সুদ, এটা হলো কি আমাদের আই, আর এই যে 4 বছর এটা কি আমাদের এন, আর এই যে ত্রৈমাসিক এটা হলো কি আমাদের এম। কথা বুঝতে পারছি? তাহলে এখানে প্রথমে লিখবো বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু কত আছে আমাদের 5000 টাকা। এরপর দেখো সুদের হার আমাদের আই কত আছে আমাদের 10%। এটাকে আমরা এভাবে করে 10 ডিভাইড বাই 100 করলে, মানে পার্সেন্টেজ যদি ভাঙিয়ে নেই তাহলে আমাদের কি আসে 0.10। তারপর এখানে দেখো বছর কত আছে আমাদের 4 বছর। আর এখানে দেখো ত্রৈমাসিক সুদের হার, তারপরে চক্রবৃদ্ধির সংখ্যা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমি যদি দেখি কতবার চক্রবৃদ্ধি হবে আমাদের 4 বার। কিভাবে 4 বার হলো, এই যে 12 মাসে 1 বছর, 12 মাসে কতবার হবে আমাদের 3 মাস পর পর। তাহলে এখানে কি দিব, ভাগ করবো কি দিয়ে, 3 মাস দিয়ে। তাহলে কতবার চক্রবৃদ্ধি হবে 4 বার। এইভাবে আমরা 4 বার পাই। না বুঝলে বলি, কনসেপ্ট বুঝতে পারছি? এবার তাহলে আমার কি বের করতে হবে বলছে, প্রশ্ন বলছে কি বের করতে, ভবিষ্যৎ মূল্য। তাহলে এখানে নেব কি ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু জানি না, ঠিক না? তাহলে এখন আমি কি লিখবো, এই পাশে এটা খাতায় যখন করবো তখন এটা লেখার পর নিচে লিখবা। এখন যেহেতু আমার নিচে জায়গা নাই বেশি, এই জন্য আমি পাশে লিখতেছি। তাহলে এখানে কি লিখবো, আমরা জানি। তখন আমরা কি করব, এই চক্রবৃদ্ধির কনসেপ্টের যে ফর্মুলা ছিল এই ফর্মুলাটা এখানে বসাবো। তাহলে কি লিখবো, ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই ডিভাইড বাই এম এন ইন্টু এম। তাহলে এবার মানগুলো বসাই দেবো এখানে। তাহলে এই প্রেজেন্ট ভ্যালুর মান কত ছিল 5000, তাহলে এখানে কত লিখবো 5000 ইন্টু 1 প্লাস আই এর মান কত ছিল এখানে 0.10, তাহলে এখানে লিখবো কত 0.10। আর এম এর মান কত ছিল এখানে 4 বার, তাহলে এখানে 4 লিখবো। এন এর মান কত ছিল এখানে 4 বছর, তাহলে এখানে কি লিখবো 4 বছর। আর এখানে এম এর মান কত ছিল 4, তাহলে 5000। এখন তোমরা পুরো মানটা যদি একসাথে কত আসে দেখো, তোমার বলো তো কত আসে, এতটুকের মান বলো, 1.48505। আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, যখন আমরা এই অঙ্ক করবো এই অধ্যায়ের, তখন দশমিকের পর অ্যাটলিস্ট 6 ঘর পর্যন্ত যদি মান থাকে তো 6 ঘর পর্যন্ত নিব, এতে করে আমাদের অ্যাকচুয়াল মানের কাছাকাছি মান আসবে। কথা বুঝতে পারছি? যদি 2 ঘর নেই, যে মান আসবে 6 ঘর নিলে তার চাইতে অ্যাকুরেট মান আসবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো দশমিকের পর যদি 6 ঘরের বেশি মান থাকে তো 6 ঘর পর্যন্ত মান লিখবো। কথা বুঝতে পারছি? এবার এই দুইটাকে গুণ করলে কত আসে দেখো তো, 7422। আর দরকার নেই, যদি 5 থাকে তাহলে তুমি এখানে 1 যোগ করে দিতে পারো, 23। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। তার মানে কি, জনাব সাগর যদি 5000 টাকা আজকে জমা করে 4 বছর পরে 10% সুদে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 4 বছর পর কত আসবে 7423 টাকা পাবেন। সবাই বুঝতে পারছেন? লজিক ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে।